মাদ্রাসা শিক্ষাকে উন্নতির পথে অন্তরায় সাব্যস্ত করে কেউ যদি এটাকে উৎখাত করবার কোন স্বপ্ন দেখে, কোন কুলাঙ্গার যদি মাদ্রাসার বিরুদ্ধে কোন বিষোদ্গার করে, আপনারা কি করবেন আমি জানি না। নতুন প্রজন্মের যুবকদের পক্ষ থেকে আমার স্পষ্ট ঘোষণা, ওই কুলাঙ্গার দেশ জাতি স্বাধীনতার শক্তিদের বিরুদ্ধে নতুন মুক্তিযুদ্ধ হবে, নতুন মুক্তিযুদ্ধ হবে। তথ্য প্রযুক্তি আধুনিক থাকলে যোগাযোগ ব্যবস্থার গতির সঞ্চার হয়, টাকার সম্পদ আজ আমাদের জীবনে গতির সঞ্চার করেছে, প্রযুক্তির উন্নতি গতির সঞ্চার করেছে। দুনিয়ার বাহ্যিক উন্নতি মানুষের জীবনে গতির সঞ্চার করতে পারে, মানুষের জীবনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে না। বরং যার হাতে যত টাকা আসে সে তত বেশি উচ্ছৃঙ্খল হয়, যার হাতে যত বেশি প্রযুক্তি আসে সে তত বেশি উচ্ছৃঙ্খল হয়। আর মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করবার মতো খোদার জমিনে একটাই শক্তি আছে, সেই শক্তির নাম হলো খোদা ভীতির শক্তি, সেই শক্তির নাম হলো তাকওয়ার শক্তি, সেই শক্তির নাম হলো আখিরাতের ভয়ের শক্তি। তাকবীর, কুরআন সুন্নাহ হাই কোর্টে জালো, সুপ্রিম কোর্টে জালো, সচিবালয়ে জালো, মুহতারাম হাজিরিন, আজ আমি আমার বাহ্যিক উন্নতির কথাও বললাম, আধ্যাত্মিক উন্নতির পরিচয় দিলাম, গতির শক্তির পরিচয় দিলাম, নিয়ন্ত্রণ শক্তির পরিচয় দিলাম। এবার আমার সমাজ জীবনে, আমাদের আগামী প্রজন্মের জীবনে, আমাদের ছেলে সন্তান, আমাদের মেয়েদের জীবনে গতির শক্তি আসবে কোত্থেকে, নিয়ন্ত্রণ শক্তি আসবে কোত্থেকে, আর উভয়টা শক্তির সমন্বয় কিভাবে হবে, এই কথাটুকু বোঝানোর জন্য পরিশিষ্ট হিসেবে আমি আমার জীবনের একটা প্র্যাকটিক্যাল বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সচেতন মানুষ, আমি আমার ব্যক্তিগত ঘটনা বলছি, অভিজ্ঞতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছেন, সৌভাগ্য দিয়েছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহুর মতো মহাপুরুষের, মহান ব্যক্তির ঔরসে আল্লাহ আমাকে জন্মগ্রহণ করবার সুযোগ দিয়েছেন। সেই সুবাদে 5 বছর বয়সে বাবার কাছে যখন আমার বাবা বুখারী শরীফ লিখতেন, 4-5 বছর বয়সে আমাদেরকে আলিফ বা তা তা কোরআনের অক্ষরগুলো কেটে কেটে খেলার ছলে আমাদেরকে কোরআনের অক্ষর জ্ঞান দান করেছেন। 5 বছর থেকে কোরআনের অক্ষর জ্ঞান অর্জন করে 11 বছর বয়সে আল্লাহর কোরআনের পরিপূর্ণ হিফজ করবার সৌভাগ্য অর্জন করেছি। 12 বছর বয়সে আমি ইমাম হয়ে তারাবির নামাজ পড়িয়েছি, আর জগৎ বিখ্যাত শাইখুল হাদিস আমার পিছনে মুক্তাদি হয়ে আমার মুক্তাদি ইক্তেদা করেছেন। 22 বছর বয়সে দাওরায়ে হাদিস পাশ করে বেফাকুল মাদারিসে সারা বাংলাদেশে 1 নম্বর স্থান দখল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে দ্বীনের স্বাভাবিক কোর্স কমপ্লিট করবার সৌভাগ্য দান করেছেন। এরপরে উচ্চ শিক্ষা অর্জন করবার জন্য উলুমুল হাদিস এবং উলুমুল ফিকহের উপর পড়াশোনা করবার সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, ওয়ালিল্লাহিল হামদু আলা যালিক। ইসলামী শিক্ষার এই পর্যায় পর্যন্ত জ্ঞান অর্জন করবার পর আমার অন্তরের মধ্যে একটা কৌতূহল জাগ্রত হলো, আমার মনে প্রশ্ন জাগলো যে আমি তো মাদ্রাসা থেকে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের বাণীগুলো শিক্ষার সুযোগ পেলাম, কিন্তু এই সুযোগ আমার দেশের কয়টা সন্তান পায়? শতকরা 1জন সন্তানও তো মাদ্রাসায় পড়াশোনা করে না। বাকি সকল প্রায় 95% ছেলে মেয়ে তারা তো আমাদের সমাজের জাতীয় শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে। ওখানে ওদেরকে কি শিখানো হয়, কি শিক্ষা গ্রহণ করে ওরা ওখানে, এটা জানবার মতো আমার মধ্যে একটা কৌতূহল তৈরি হলো। সেই কৌতূহল নিবারণ করবার জন্য আমি গেলাম জাতীয় শিক্ষা ব্যবস্থায় স্কুল লেভেলে আমাদের সন্তানদেরকে কি পড়ানো হয় সেটা জানবার জন্য জাতীয় শিক্ষা ব্যবস্থার আওতায় এসএসসি পরীক্ষা দিয়ে সনদ দিলাম। উচ্চ মাধ্যমিক লেভেলে কলেজে আমাদের সন্তানদেরকে কি পড়ানো হয় সেটা জানবার জন্য এইচএসসি পরীক্ষা দিয়ে সনদ দিলাম। সর্বোচ্চ লেভেলে বিশ্ববিদ্যালয় ডিগ্রি অথবা অনার্স লেভেলে কি পড়ানো হয় সেটা জানবার জন্য বিএসএস অনার্স ইন ইকোনমিক্স, অর্থনীতিতে অনার্স করলাম। পোস্ট গ্রাজুয়েশন লেভেলে আমাদের সন্তানদেরকে কি পড়ানো হয় সেটা জানবার জন্য এমএসএস ইন ইকোনমিক্স, অর্থনীতিতে মাস্টার্স করলাম। মুহতারাম হাজিরিন, সব ঘাটের পানি খেয়ে
সব জায়গা পরীক্ষা নিরীক্ষা করে এবার এক আলেমুল গায়ব আল্লাহকে হাজির নাজির জেনে হাজার হাজার তাওহীদি জনতাকে সাক্ষী রেখে আমি আপনাদের কাছে শুধু একটি কথা বলতে চাই, স্কুল কলেজ ভার্সিটি শিক্ষা ব্যবস্থার কোন সমালোচনা করা আমার উদ্দেশ্য নয়, কারণ সেখান থেকে আমি কিছু জ্ঞান অর্জন করেছি। তবে একটি কথা আমি বলবো, আমাদের স্কুলগুলোর মধ্যে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। কি শিক্ষা দেওয়া হয়েছে? কত হাজার টাকা কত দিনের জন্য ব্যাংকে রাখলে কত টাকার সুদ পাবো সেই সুদের ক্যালকুলেশনের হিসাব শিক্ষা দিয়েছে। আমাদেরকে সুদের ক্যালকুলেশনের হিসাব শেখানো হয়েছে। আমাদেরকে বিজ্ঞান কিভাবে উৎপাদন করতে হয় সেই শিক্ষা দেওয়া হয়েছে। কলেজ এবং ভার্সিটি লেভেলে অর্থনীতির উন্নতি কিভাবে করতে হয় তার সূত্রগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। জাতির জীবনে প্রযুক্তির উন্নতির ব্যবহার কিভাবে করতে হয়, কম্পিউটার সায়েন্স কিভাবে ডেভেলপ করতে হয়, সব রকম শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু দোস্ত, আমার সন্তান আর আপনার সন্তান দুনিয়ার এই জীবন সমাপ্ত করবার পর কবর জগতে গিয়ে সর্বপ্রথম যেই 3 প্রশ্নের সম্মুখীন হবে সেই 3 প্রশ্নের জবাব কিভাবে দিতে হবে, আখিরাতের ফাইনাল পরীক্ষার দিন গিয়ে 5 প্রশ্নের সম্মুখীন হলে মুসলমানের একজন কলিজার টুকরা সন্তান 5 প্রশ্নের জবাব কিভাবে দিবে, তার সুন্দর কোন পরিবেশের সাজেশন, তার সুন্দর কোন শিক্ষা, তার সুন্দর কোন নোট আমি স্কুলে পাই নাই, কলেজে পাই নাই, ভার্সিটিতে পাই নাই। যদি আমি পেয়ে থাকি এই শিক্ষাটুকু আমাকে ভাঙ্গা কুড়ে ঘরের মক্তবার মাদ্রাসায় আমাকে শিক্ষা দিয়েছে। ক্যালকুলেশন পরিষ্কার, আমাদের কনক্লুশন পরিষ্কার। জাতির কাছে আমাদের বক্তব্য স্পষ্ট ভাষা আমরা তুলে ধরতে চাই। আমি কোন শিক্ষা ব্যবস্থার সমালোচনা করব না, বরং সুন্দর সমন্বয়ের কথা আমরা বলি। তোমাদের স্কুল থেকে আমাদের জাতীয় জীবনের অর্থনৈতিক উন্নয়নের যত থিওরি আছে এগুলো পড়াও, আমরা কোনো আপত্তি করব না। কলেজ ভার্সিটি লেভেলগুলোতে তোমরা জাতীয় জীবনে প্রযুক্তির উন্নতি কিভাবে আনতে হবে, সায়েন্টিফিক ডেভেলপমেন্ট কিভাবে অর্জন করতে হবে সেগুলোর শিক্ষা দাও, আমাদের কোনো আপত্তি নাই। কারণ এগুলোর মাধ্যমে জাতির জীবনে গতির সঞ্চার হয়। জাতির জীবনে গতির দরকার আছে না নাই? জাতির জীবনে গতির সঞ্চার হয়, তোমরা গতির সঞ্চার করো। গতির সঞ্চার করতে গিয়ে গোটা বাংলাদেশের 34টা পাবলিক বিশ্ববিদ্যালয়, 120টার উপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, গোটা বাংলাদেশে হাজার হাজার স্কুলের কলেজগুলো শুধুমাত্র জাতির জীবনে অর্থনীতির গতি আর প্রযুক্তির গতি সঞ্চার করবার জন্য তোমরা নিমিত্ত আছো। আমরা তোমাদেরকে স্বাগত জানাই। কিন্তু যদি আমি প্রশ্ন করি, এত দুর্দান্ত গতি আমার জাতির জীবনে আসলো, এই দুর্দান্ত গতি নিয়ন্ত্রণ করবার জন্য এ জাতির জীবনে ব্রেকিং পাওয়ার তৈরি করবে কে? এ জাতির জীবনে ব্রেকিং পাওয়ার আসবে কোত্থেকে? আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আল্লাহর নামে 1000বার শপথ করে আমি বলতে চাই, আসমান আর জমিনের নিচে টেকনাফ থেকে তেতুলিয়ায় 55,000 বর্গ মাইলে যদি কোনো আয়োজন থেকে থাকে জাতির আগামী প্রজন্মের জিন্দগিতে ব্রেকিং পাওয়ার নামক খোদা ভীতির নিয়ন্ত্রণ পয়দা করবার একমাত্র ব্যবস্থা এদেশে কওমি মাদ্রাসা।
আমাদের এই জায়গার কথাগুলো ভালো করে বুঝবার চেষ্টা করেন। আমি আবার বলতেছি, তোমরা তোমাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের জাতীয় জীবনের অর্থনৈতিক উন্নতি, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, টেকনিক্যাল প্রোগ্রেস সহ বাহ্যিক সমস্ত উন্নতির পড়াশোনাগুলো তোমরা করাও। এগুলো হলো তোমাদের গতির শক্তি, এগুলো হলো গতির শিক্ষা। আমি আগেই বলেছি, একটা গাড়িতে যদি গতি না থাকে তাও ক্ষতি, আর একটা গাড়িতে যদি নিয়ন্ত্রণ না থাকে তাও ক্ষতি। আর যদি দুইটা ক্ষতিকে কেউ কম্পেয়ার করতে চান, দুইটা ক্ষতিকে যদি কেউ তুলনা করতে চান, তাহলে আমাকে কথা বলতে বাধ্য করবেন না যে এদেশের সমস্ত স্কুলগুলো বন্ধ হয়ে গেলে, এদেশের সমস্ত কলেজগুলোতে তালা লাগিয়ে দিলে, এদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আগুন দিয়ে পুড়িয়ে দিলে সেই ক্ষতি হবে না। এদেশের মাদ্রাসা বন্ধ করে দিলে গোটা জাতি যেভাবে বিপর্যস্ত হয়ে পড়বে। কাজেই আমাদের কথা ভালো করে বুঝেন। আপনারা গতির শক্তি সঞ্চার করছেন, করেন। মেডিকেল সায়েন্সের গতির শক্তি দিয়ে আপনারা ডাক্তার তৈরি করেন। শুধুমাত্র যখন মেডিকেল সায়েন্সের জ্ঞান থাকে একজন ডাক্তারের মধ্যে, তখন অনেক ক্ষেত্রে এই সকল ডাক্তাররা সমাজে এসে যেই ভূমিকা পালন করে, সেই ভূমিকাকে ডাক্তারের ভূমিকা বলার চেয়ে ডাকাতের ভূমিকা বলাটাই বেশি উত্তম। কয়জন ডাক্তারের আমার কাছ থেকে নাম শুনবেন? শুধুমাত্র আমার এক প্রসূতি বোন, গর্ভবতী মা সন্তান প্রসব হওয়ার জন্য ডাক্তারের কাছে গেল। এভরিথিং নর্মাল, সবকিছু স্বাভাবিক, নর্মাল ডেলিভারি হওয়া তার সহজ সম্ভব। কিন্তু নর্মাল ডেলিভারি হলে হাসপাতালের বিল আসবে 2000, সিজার করলে বিল আসবে 12,000। শুধুমাত্র 10,000 টাকার জন্য আমার এক গর্ভবতী মায়ের পেটের উপর ছুরি চালায় অস্ত্রোপচার করে যেই ডাক্তার, আমি ওকে ডাক্তার বলতে চাই না, ডাকাতের সর্দার বলতে চাই। এমন কতজন ইঞ্জিনিয়ারের নাম আমার কাছ থেকে কালেকশন করবেন? আসেন, বসেন টেবিলে, নাম দিয়ে দিব। 1000 বস্তা সিমেন্টের প্রয়োজন একটা ব্রিজ অথবা কালভার্ট তৈরি করবার জন্য। একটা কলমের খোসায় 500 বস্তা রাতের অন্ধকারে হজম করে ফেলল। বাকি 500 বস্তার জায়গায়, সিমেন্টের জায়গায় দিল বালি। মোহতারাম হাজিরিন, জাতীয় সম্পদ 100 বছর পর্যন্ত ব্রিজটা চলবার কথা। 10 বছর পরে যাত্রীবাহী একটা বাস দিয়ে সেই ব্রিজ ভেঙে খাদের মধ্যে পড়ে শত শত মানুষের জীবন বিপন্ন হল। এই ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ার না বলে যদি চোর বলি, আপনারা মাইন্ড করবেন? মোহতারাম হাজিরিন, তোমাদের এই জাতীয় শিক্ষা ব্যবস্থাকে আমি সমালোচনা করব না, তবে একথা আমি অবশ্যই বলবো, তোমরা এই শিক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ার তৈরি করেছ, ইঞ্জিনিয়ারের দিনের মধ্যে আখিরাতের ভয় তৈরি করতে পারো নাই। তোমরা তোমাদের শিক্ষার মাধ্যমে ডাক্তার তৈরি করেছ, ডাক্তারের দিনের মধ্যে হুদা ভীতি নামক নিয়ন্ত্রণ শক্তি পয়দা করতে পারো নাই। কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে আমাদের হাফিজ হুজুর, আমাদের গওহরপুরী, আমাদের শেখ কৌরিয়াদের সোহবতে যখন এসেছে, সারা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ বুজুর্গ ইঞ্জিনিয়ার হামিদুর রহমান জন্ম হয়ে গেছে। তোমরা ডাক্তার তৈরি করে দিয়েছ। আমাদের কাকরাইল আর টঙ্গীর মেহনতের সঙ্গে এসে ওই ডাক্তার যখন জুড়ে গিয়েছে, তমাম পৃথিবীতে ডক্টর এমআর খান, ডক্টর এফআর খানের মতো সোনার মানুষে তারা রূপান্তরিত হয়ে গেছে। কাজেই বলতে চাই, তোমাদের মেডিকেলের পড়াশোনা আপন জায়গায় থাকবে, তোমাদের ইঞ্জিনিয়ারিং পড়াশোনা আপন জায়গায় থাকবে, তোমাদের অর্থনীতির পড়াশোনা আপন জায়গায় থাকবে, তোমাদের কম্পিউটার সায়েন্সের পড়াশোনা আপন জায়গায় থাকবে। কারণ এগুলোর দ্বারা জাতির গতির সঞ্চার হয়, আর গতিটা জাতির উন্নতির জন্য প্রয়োজন। আর আমাদের মাদ্রাসাগুলোকে তার আপন জায়গায় ছেড়ে দাও, মাদ্রাসাগুলোকে আপন জায়গায় ছেড়ে দাও। একমাত্র প্রতিষ্ঠান আল মারাকিজুল ওয়াহিদা, ওয়ানলি
অনলি ওয়ান অর্গানাইজেশন যেখানে জাতির জিন্দগির জন্য অনিবার্য শক্তি ব্রেকিং পাওয়ার নামক সেই শক্তি তৈরি হয়, খোদা ভীতি নামক ব্রেক তৈরি হয় মাদ্রাসায়, তাকওয়া নামক ব্রেক তৈরি হয় মাদ্রাসায়, কবরের ভয় হাসরের ভয় অন্তরের মধ্যে জাগ্রত করে সম্পদ এবং প্রযুক্তির সৎ ব্যবহার নিশ্চিত করবার মতো একমাত্র যেই ব্রেকিং পাওয়ার দরকার সেই পাওয়ার তৈরি হয় এদেশের মাদ্রাসায়। আহম্মকের চেয়ে বড় আরেকটা আহম্মক আছে, সেই আহম্মক এই কথা বলতে চায় আল্লাহর জমিনে জাতির জন্য এই সমস্ত ইঞ্জিনিয়ারিং মেডিকেল সায়েন্সের গতি শিক্ষার প্রয়োজন আছে, কিন্তু জাতির জীবনে খোদা ভীতি নামক নিয়ন্ত্রণ শক্তি পয়দা করনেওয়ালা একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এদেশের মাদ্রাসাগুলোকে যারা ব্যাঙ্গের ছাতা বলে আখ্যায়িত করে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে উন্নতির পথে অন্তরায় সাব্যস্ত করা হয়। আপনাদের সিলেটের এক ব্যক্তি ভদ্রলোক, তিনি 2 বছর আগে একটা মন্তব্য করলেন, কওমি মাদ্রাসা ইজ টেরিবলি ডেঞ্জারাস, অর্থাৎ কওমি মাদ্রাসা শুধু ভয়ঙ্কর না, একটা অবজেক্ট আগে যোগ করে সিফাত যোগ করে তারপরে বলেছেন কওমি মাদ্রাসা হলো মারাত্মক ভয়ঙ্কর। কিরকম ভয়ঙ্কর? আরে কিরকম ভয়ঙ্কর? আজ 2টা বছর ধরে ওনাকে আমি তালাশ করতেছি, বিভিন্ন মঞ্চে অনেকের সঙ্গে দেখা হয়, বড় বড় নেতা খেতার সঙ্গে, লোকটার সঙ্গে আজ আমার দেখা হয় নাই। যদি দেখা হতো তাহলে ওনার জিজ্ঞাসা করতাম আমাদের মাদ্রাসায় ভয়ঙ্কর কি পাইছেন আপনি। কিন্তু আমি নিজে গবেষণা করেছি কি ভয়ঙ্কর আছে। আমি আমার মাদ্রাসাগুলোতে 3টা ভয়ঙ্কর জিনিস পেয়েছি। কয়টা? 1 নম্বর ভয়ঙ্কর জিনিস হলো বাংলাদেশে 25,000 মাদ্রাসা আছে, কিন্তু আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোন একটা মাদ্রাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটা সোনার মানিক তৈরি হয় নাই যারা শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্র ক্যাম্পাসে 100 মেয়েকে ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করতে পারে। যদি এই কথা বলেন যে 21শ শতাব্দীতে কওমি মাদ্রাসা এখন ধর্ষক উৎপাদন করতে পারলো না, এই জন্য টেরিবলি ডেঞ্জারাস, তাহলে শুনে রাখেন কওমি মাদ্রাসা শুধু টেরিবলি ডেঞ্জারাস না, ডবল টেরিবলি ডেঞ্জারাস। আর সেই সঙ্গে কথাও শুনে রাখেন, কওমি মাদ্রাসা ধর্ষক উৎপাদন করে না, বরং কোন ধর্ষক যদি কওমি মাদ্রাসার দিকে চোখ তুলে তাকানোর কোন হিম্মত করে, ওর চোখ আমরা উপরে ফেলবার হিম্মত রাখে। বাংলাদেশের মাটি, বাংলাদেশের মাটি। আরেকটা ভয়ঙ্কর জিনিস মাদ্রাসায় আছে, বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় বছরে অন্তত একবার খুনাখুনি করে বন্ধ হয়। বন্ধ ঘোষণা করে ছাত্রদের হলগুলো থেকে সমস্ত ছাত্রদেরকে বিদায় করে। যখন সব ছাত্র বাবাজিরা বের হয়ে যায়, তখন আমাদের বাহাদুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বীর দর্পে সেখানে গিয়ে তল্লাশি চালায়। ওদের ছাত্র বাবাজিরা থাকা অবস্থায় ভিতরে যাওয়ার জন্য ওদের ঠ্যাং কাঁপে, কারণ ছাত্র বাবারা ভিতরে থাকা অবস্থায় তোমরা গেলে বাহিরে জনগণকে ক্রস ফায়ারে দাও, হলের ভিতরে তোমরা ক্রস ফায়ারে করে যাবা। ছাত্রদেরকে সব বিদায় করে দিয়ে হল তল্লাশি চালায়। হল তল্লাশি চালায়, প্রত্যেকটা হল থেকে অস্ত্রের ঝনঝনানি আবিষ্কার হয়। আসো আমার 25,000 কওমি মাদ্রাসা, এনি টাইম খোলো, আসো তল্লাশি চালাও। অনেকবার তোমরা তল্লাশি চালাইছো, তল্লাশি চালায় আজ পর্যন্ত কি পেয়েছো? ঢাকার শহরে একবার একটা মাদ্রাসায় তল্লাশি চালায় জনকণ্ঠ পত্রিকা রিপোর্ট করলো জঙ্গিবাদী ছোরা পাওয়া গেছে। কি পাওয়া গেছে? জঙ্গিবাদী ছুরি, এত বড় বড় ছুরি, এই লাইন ধরে সাজাইছে, ছবি দিয়েছে জঙ্গিবাদী ছুরি। ওরে জিজ্ঞাসা করতে মনে চায় এটা জঙ্গিবাদী ছুরি। কোরবানির মৌসুমে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গোটা বাংলাদেশের কয়েক কোটি গরু তোর দাদারা এসে জবাই করে দিয়ে যায়, তোর দাদারা এসে জবাই করে দিয়ে যায়। হারাম দাদা, এই সমস্ত গরুগুলো জবাই করে এদেশের ওলামায়ে কেরাম, এদেশের মাদ্রাসাগুলো ফ্রি সার্ভিস দেয় জাতির জন্য।
আমাদের কওমি সন্তানরা কোরবানির ঈদের দিনের আনন্দকে জাতির জন্য কোরবান করে দিয়ে তারা গোটা জাতির জন্য ফ্রি কোরবানি সার্ভিস প্রদান করে। আসো আমাদের হকগুলো তল্লাশি করো, আমাদের হক তল্লাশি করো। আমাদের ছাত্রদের হল তল্লাশি করলে খাতা কলম বইপত্র ছাড়া কিছুই পাবি না। যদি এই কথা বলতে চাস কেউ যে 21 শতাব্দীতে এখনো আমরা ছাত্রদের হাতে কলম তুলে দেই, এখন তো কলমের যুগ না, রিভলভারের যুগ, কেন আমরা আমাদের ছেলেদের হাতে রিভলভার তুলে দেই নাই? এই জন্য আমরা টেরিটরি ডেঞ্জারাস। তাহলে আমি বলতে চাই আমরা একবার দুইবার নয় শতবার টেরিটরি ডেঞ্জারাস। আর একটা কথা, বাংলাদেশে আজ কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসার বিপ্লব চলছে। হাজার হাজার মহিলা মাদ্রাসার মাধ্যমে এদেশের আলেম সমাজ আগামী দিনের মাতৃজাতিকে স্বর্ণের মানুষ, সোনার জাতি হিসেবে গঠন করবার জন্য নির্লস পরিশ্রম করে যাচ্ছে। তোমাদেরও তো মহিলা শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমার জন্ম, আমার বাবার টাকায় কিনা বাড়ি 7/2 আজিমপুর রোড, যেখানে আমার বাপ 50 বছর ছিল, আমি 40 বছর। সেই বাড়ির আমার জন্মস্থানের 500 গজ পশ্চিমে বাংলাদেশের নাম করা মহিলা শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ, যেখান থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পাশ করেছেন। আর আমার বাড়ির 500 গজ দক্ষিণে বদরুন্নেসা মহিলা কলেজ। 2008 সালে প্রথম আলো, জনকণ্ঠ, ইত্তেফাক, যুগান্তর সমস্ত পত্রিকার হেডিং ছিল 2008 সালে। কি হেডিং? ওই সমস্ত মহিলা কলেজগুলোতে সারা দেশ থেকে আমাদের গরিব বোনেরা পড়াশোনা করতে যায়, দরিদ্র মেয়েরা পড়াশোনা করতে যায়। রেজাল্টের ভিত্তিতে, পরীক্ষার মার্কসের মাধ্যমে তাদের জন্য সেখানে কর্তৃপক্ষের পক্ষ থেকে হলগুলোতে আবাসিক সিট বরাদ্দ করা হয়। আমাদের অসহায় মেয়েরা যখন তার বরাদ্দকৃত সিটে যায়, যে দেখে ছাত্রী নেত্রী একজন ঠ্যাং লম্বা করে শুয়ে আছেন। কি ব্যাপার ম্যাডাম, আপনি এখানে কোত্থেকে? 12 বছর আগে অনার্সে ভর্তি হয়েছি, এখনো পর্যন্ত 4 বছর শেষ হয়নি আমার। কি করেন? লিডারশিপ, লিডারগিরি করি। ছাত্রী নেত্রী লিডারগিরি করে, কয় বোন আপা আমার জন্য তো সিট বরাদ্দ দিয়েছে, আপনি আমার সিটটা দিয়ে দেন। দিবে না। উন্নয় বিনয় করে যে আমার বাবার এই পরিমাণ টাকা নাই যে ঢাকার শহরে আমাকে আবাসিক হলে মেসে রেখে তারপরে পয়সা দিয়ে খরচ যোগাবে, কাজেই আমার সিটটা আমাকে দিয়ে দেন। তখন তারা বলে যে সিট দিতে পারি, তোমার সিট, কিন্তু একটা শর্ত পূরণ করতে হবে। এরপরে যে শর্তের কথা বলেছে, কোন সভ্য মানুষ নিজের মুখে উচ্চারণ করতে পারে না। কোন সভ্য জাতি এই কথা আলোচিত হওয়ার পর তাদের মাথা বিশ্ব দরবারে দেখানোর সুযোগ থাকে না। জনকণ্ঠের রিপোর্ট, প্রথম আলোর রিপোর্ট, আমাদের গ্রাম বাংলা থেকে পড়তে যাওয়া অসহায় দরিদ্র মেয়েদেরকে তারা বাধ্য করে, সিট যদি পেতে চাও রাতের বেলায় রাজনৈতিক লিডারদের সঙ্গে এক বিছনা গরম করতে হবে। এই তো হলো তোমাদের এই অবস্থা, যে তোমরা আমাদের গরিব বন্ধের ইজ্জতের উপর বিক্রি করে দিয়ে তোমরা রাজনীতি করো। আমাদের গরিব বন্ধের ইজ্জত বিক্রি করে তোমরা তোমাদের ঈদের আর বদরুন্নেসা মহিলা কলেজ চালাও। আমি বদনাম করতে চাই না, কিন্তু কথা যদি বলতে বাধ্য করে এগুলো আমরা বলবো। আসো আমাদের মহিলা মাদ্রাসায় আজ পর্যন্ত কোন একটা মহিলা মাদ্রাসায় এমন ঘটনা কেউ দেখাতে পারবে না। মহিলা মাদ্রাসাগুলো এই জাতির মেয়েদের জন্য সবচেয়ে নিরাপত্তার রক্ষা বলয়। এ জাতির বাবারা তাদের মেয়েদেরকে মাদ্রাসাগুলোতে দিয়ে নিরাপত্তা বোধ করে। মাদ্রাসায় কোন মেয়ে এসে ইফতিজিংয়ের শিকার হবে তো দূরের কথা, বাইরের থেকে কোন লম্পট এসে যদি আমার কোন মহিলা মাদ্রাসার আমার মেয়ে অথবা আমার বোনকে যদি উত্তপ্ত করতে চায়, খোদার কসম খেয়ে বলি ওরে জায়গায় কল্লা ফেলে দিব আমরা। কথা ঠিক? কাজেই কওমি মাদ্রাসা টেরিটরি ডেঞ্জারাসের পাইছেনটা কি? যদি বলেন যে মেয়েদেরকে এরকম ভাবে রাজনৈতিক নেতাদের কাছে বিছনা গরম করতে পাঠানো যদি না যায়, তাহলে টেরিটরি ডেঞ্জারাস। মনে রাখবেন, তাহলে আমরা একবার ডেঞ্জারাস নয়, 1000বার ডেঞ্জারাস। আর যারা গরিব বন্ধের ইজ্জত নিয়ে রাজনীতি করেন, গরিব মায় বন্ধের, আমাদের পরিচয় টুকরা সন্তানদের ইজ্জত নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের সময় ফিরে আসছে। ইনশাআল্লাহ তোমাদের ক্ষমতার মস্তক এবং তোমাদের এই সমস্ত যা কিছু আছে বেশি দিন টিকবে না। আমি পার্টিকুলার কাউকে বলতে চাই না, গোটা সমাজ ব্যবস্থা সম্পর্কে আমি কথা বলতে চাই।
ঐশী রহমানের কথা মনে আছে আপনাদের? ছোট্ট একটা কথা বলে শেষ করতেছি। ঐশী রহমান একজন পুলিশ কর্মকর্তা, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা মাহফুজুর রহমানের মেয়ে। সে কি করেছে? গোটা বাংলাদেশে আজকে ঐশী রহমান আলোচিত একটি নাম। কি কৃতিত্ব? নিজের বাপ মা দুজনকে সে নিজের হাতে বটি দিয়ে জবাই করে খুন করেছে। কথা ঠিক? কেন জবাই করেছে? হিস্টোরি আসছে, তার লাইফ হিস্টোরি। আদালতের সামনে জবানবন্দিতে তার জীবনের অতীত কি ছিল? তার জীবনে অর্থনীতির উন্নতির কোনো অভাব ছিল না। তার বাবা প্রতি মাসে তাকে 1.5 থেকে 2 লক্ষ টাকা দিত শুধু হাত খরচ। স্কুল মাত্র ও লেভেল পাস করে কেবলমাত্র কলেজে ভর্তি হয়েছে 16 বছরের কুচকি মেয়ে, হাত খরচ তার 1.5-2 লক্ষ টাকা। প্রযুক্তির উন্নতি কি পরিমাণ হয়েছিল? হাতে সবসময় সর্বলেটেস্ট মডেলের আইফোন তার হাতে থাকতো। নাচ গান করত, বয়ফ্রেন্ডদেরকে নিয়ে উন্মতার জীবন যাপন করত। এক নাচনেওয়ালা এক নায়কের সঙ্গে তার সম্পর্ক ঘটেছিল, যেখান থেকে বিপজ্জনক টান এসেছে। কাজেই তার জীবনে অর্থনীতির উন্নতি ছিল, তার জীবনে প্রযুক্তির উন্নতি ছিল, কিন্তু একটা জিনিসের অভাব ছিল, যার পরিণামে তার বাপ মা দুইজনকে তার হাতে নির্মমভাবে জবাই হওয়া লাগছে। এখন সে গাজীপুর কাশিমপুর 3 নম্বর কারাগারে আছে। কারাগার কর্তৃপক্ষ ঐশীকে নিয়ে গবেষণা করেছে, যেহেতু সে একজন পুলিশ কর্মকর্তার মেয়ে, ঐশীকে অন্ধকার থেকে আলোর পথে আনতে হবে। ঐশীকে এই উচ্ছৃঙ্খলতার পথ থেকে শৃঙ্খলার পথের দিকে আনতে হবে। তাদের কাছে প্রশ্ন, হাউ ক্যান ইট বি ডান? এটা কিভাবে করা সম্ভব? গবেষণা করে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য হাজারটা লাল গোলাপের শুভেচ্ছা জানাই আমি বাংলাদেশ সরকারকে এবং কারাগার কর্তৃপক্ষকে। তারা সিদ্ধান্ত নিয়েছে এবং সিদ্ধান্ত নিয়ে সরকারি খরচে রাষ্ট্রীয় ব্যয় দিয়ে বেতন নিয়োগ করে একজন শিক্ষক নিয়োগ দিয়েছে, ধর্ম শিক্ষক, যে কারাগারের মধ্যে এসে ঐশীকে আল্লাহর কোরআনের শিক্ষা দিয়ে যাবে। ধন্যবাদ জানাই, শুধু সমালোচনা করি না। সঠিক সিদ্ধান্ত নিলে আমাদের সমাজ প্রশংসা করতে আমাদের হৃদয় এতটুকু সংকুচিত হয় না। সেই সঙ্গে শুধুমাত্র হৃদয়ের একটু ব্যথা জানাই। আজ তোমাদের বুঝে আসলো, ঐশীদেরকে লাইনে আনতে হলে আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। ঐশীদের পথে আলো জ্বালতে হলে আল্লাহর জমিনে কোরআনের শিক্ষা ছাড়া কোনো বিকল্প নাই। কষ্টটা এই জায়গায়, এতদিন পরে তোমাদের বুঝে আসছে। যদি আজ থেকে 10 বছর আগে বুঝে আসতো, যথা সময়ে ঐশীকে যদি আল্লাহর কোরআনের শিক্ষা দিতা, যথা সময়ে ঐশীকে যদি কোরআন থেকে হিজাবের শিক্ষা দিতা, পর্দার শিক্ষা দিতা, আল্লাহর কোরআনের এই নীতি শিক্ষা দিতা যে বিবাহের পূর্বে কোন নারীর কোন বয়ফ্রেন্ড থাকতে পারে না, বিবাহের পূর্বে কোন ছেলের কোন গার্লফ্রেন্ড থাকতে পারে না, বিবাহ বহির্ভূত নারী পুরুষের কোন সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ পাক মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত রেখেছেন। পিতার সন্তুষ্টির জায়গায় আল্লাহর সন্তুষ্টি। কবরের মধ্যে 3 প্রশ্নের জবাব দিতে হবে, আখিরাতে 5 প্রশ্নের জবাব দিতে হবে। এই শিক্ষাগুলো যদি যথা সময়ে আমাদের ঐশী মণিকে দেওয়া হতো, চ্যালেঞ্জ করে বলতে পারি, ঐশীর জীবনে কলঙ্ক নেমে আসতো না, বাপ মাকে খুন হওয়া লাগতো না, গোটা জাতির জীবনে কলঙ্কের দাগ পড়তো না। কাজে আজ বলতে চাই, এদেশের কওমি মাদ্রাসাগুলো ব্যাংকের ছাতা নয়, এদেশের কওমি মাদ্রাসাগুলো টেরিবলি ডেঞ্জারাস নয়। এদেশের কওমি মাদ্রাসাগুলো একমাত্র শক্তি, যে শক্তি এই জাতিকে নিয়ন্ত্রণ করবার মতো ব্রেকিং পাওয়ার তৈরি করে। কাজেই আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আপনাদের এলাকার কোন কুখ্যাত মালিক, বিশাল সম্পদশালী, তার একটা গাড়ি আপনাদের এলাকা দিয়ে চালাতে চায়, যেই গাড়িতে গতি আছে, পাওয়ার আছে, কিন্তু নিয়ন্ত্রণ নাই, ব্রেক নাই, সেই গাড়ি আপনাদের এলাকায় চালাতে কোনো সমস্যা আছে? আপনাদের সমস্যা আছে? আপনাদের গাড়ি না, কিন্তু যেই মালিক নিজের টাকা দিয়ে গাড়ি কিনেছে সে চালাতে চায়, আপত্তি আছে? কেন আপত্তি? কারণ ওই গাড়ি আপনার এলাকায় চললে শুধু মালিকের ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে, এলাকার ক্ষতি হবে, জাতির ক্ষতি হবে, এলাকার সন্তানরা গাড়ির চাপা পড়ে গাড়িতে মারা যাবে। কথা ঠিক? কাজে ঠিক তেমনি ভাবে
কোন কুলাঙ্গার যদি রাস্তার মধ্যে ব্রেক ছাড়া গাড়ি চালাতে চায়, সেই কুলাঙ্গার যত বড় শিল্পপতি হোক না কেন, তাকে এক চুল পরিমাণ ছাড় দেওয়ার কোন সুযোগ নাই। নিয়ন্ত্রণহীন গাড়িকে জায়গায় যেভাবে স্টপ করে দিতে হবে, দুর্বল প্রতিরোধ করে তুলতে হবে, ঠিক তেমনি ভাবে কোন কুলাঙ্গার যদি বলতে চায় এই জাতিতে অর্থনৈতিক উন্নতির শিক্ষা থাকবে, এদেশে বিজ্ঞানের উন্নতির শিক্ষা থাকবে, গতির উন্নতির শিক্ষা থাকবে, আর কোরআন সুন্নাহ ভিত্তিক তাকওয়া নামক খোদা ভীতি নামক নিয়ন্ত্রণের মাদ্রাসা শিক্ষা থাকবে না, ও জাতি আপনারা এটা মেনে নেবেন কিনা? আপনারা কি করবেন আমি জানি না, কিন্তু আমি আজ যে কথা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ৪ জানুয়ারি বাংলাদেশে ৬.৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ৬.৪ মাত্রার ভূমিকম্পে গোটা তাইওয়ান ধ্বংস হয়ে গেছে, ১৭ তলা বিল্ডিং মাটির সঙ্গে গুড়িয়ে গেছে। ৬.৯ মাত্রার ভূমিকম্পে গোটা নেপাল ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়েছে। আর ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশকে হেফাজত করেছেন। কারণ একটাই কারণ এই ভূমিকম্পটা এমন একটা সময় হয়েছিল, ভোরবেলায় যখন বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া ২৫,০০০ কওমি মাদ্রাসার ২৫,০০০ হেফজখানায় লক্ষ লক্ষ নিরাপরাধ নিষ্পাপ মাসুম আল্লাহর কোরআনের হাফেজ মুসলমানদের কলিজার টুকরা ফেরেশতার মতো নিষ্পাপ সন্তানেরা আল্লাহর কোরআন নিয়ে তেলাওয়াতে মশগুল ছিল। কাজেই কোরআনের তেলাওয়াত আছে বলে আজ বাংলাদেশ টিকে আছে, কোরআনের তেলাওয়াত আছে বলে আজ বাঙালি জাতি টিকে আছে। কাজেই যারা মাদ্রাসাকে কোরআনী শিক্ষাকে ব্যঙ্গের ফাতা বলে, আমি বলতে চাই সে শুধুমাত্র কোরআনের শত্রু না, বাংলাদেশের শত্রু। সে শুধু মুসলমানদের ইসলামের দুশ্মন নয়, সে গোটা বাঙালি জাতির দুশ্মন। কাজেই দোস্ত, আজ নতুন করে প্রস্তুতি গ্রহণ করো। ১৭৫৩ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ২১৯ বছর শত শত ৯ লক্ষ প্রাণের রক্তের বিনিময়ে এক সাগর রক্ত দিয়ে ইঞ্চি ইঞ্চি মাটি আমরা খরিদ করেছি। আমাদের লক্ষ মা তারা তারা কোলহারা হয়েছে, লক্ষ বোন বিধবা হয়েছে, লক্ষ সন্তান ইতিম হয়েছে। অনেক রক্তের বিনিময়ে এই মুক্ত বাংলাকে স্বাধীন করা হয়েছে। শুধু একটি মানচিত্র আর একটি লাল সবুজার পতাকার জন্য নয়, বরং মূল লক্ষ্য ছিল একটি উন্নত জাতি গঠন হওয়া। আমাদের শহীদ প্রাণের বিনিময়ে, লাখো শাহাদাতের রক্তের বিনিময়ে যে দেশটা অর্জন হয়েছে, সেই অর্জনের মূল লক্ষ্য ছিল ২১৯ বছরের মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল আদর্শ জাতি গঠন হওয়া। আর সেই আদর্শ জাতি গঠন হওয়ার জন্য গতির শক্তির যেমন প্রয়োজন আছে, তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি প্রয়োজন নিয়ন্ত্রণ নামক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। কাজেই যদি এই মাদ্রাসা শিক্ষার উপর কোন কুলাঙ্গার হাত তুলতে চায়, মাদ্রাসা শিক্ষাকে উন্নতির পথে অন্তরায় সাব্যস্ত করে কেউ যদি এটাকে উৎখাত করবার কোন স্বপ্ন দেখে, কোন কুলাঙ্গার যদি মাদ্রাসার বিরুদ্ধে কোন বিষোদ্গার করে, আপনারা কি করবেন আমি জানি না। নতুন প্রজন্মের যুবকদের পক্ষ থেকে আমার স্পষ্ট ঘোষণা, ওই কুলাঙ্গার দেশ জাতির স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে